কল্পনা করো, অন্ধকার এক বিশাল গোডাউনের ভিতরে একটা লোককে টেবিলের সাথে শক্ত করে বেঁধে রাখা হয়েছে। তার চোখে মুখে চরম আতঙ্ক, বাঁচার জন্য সে পাগলের মতো ছটফট করছে। আর ঠিক তখনই কেউ একজন তার গায়ে পেট্রোল ঢেলে আস্ত আগুন ধরিয়ে দেয়। লোকটা জ্যান্ত পুড়ে ছাই হয়ে যাচ্ছে, কিন্তু কেউ তাকে বাঁচানোর নেই। আর এই ভয়ঙ্কর খুনেরও কোনো শক্ত আলামত পুলিশ খুঁজে পাচ্ছে না। এই লোকটা কিন্তু যে সে কেউ নয়, সে হলো শহরের নামকরা এক শপিং মলের মালিক অমর ফ্লিক্স, যার আড়ালে লুকিয়ে আছে এক জঘন্য কালো দুনিয়া। সে তার মলের মেয়েদের ট্রায়াল রুমে হিডেন ক্যামেরা লাগিয়ে তা ভিডিও রেকর্ড করত, তারপর ব্ল্যাকমেল করে তাদের জীবন একদম নরক বানিয়ে ছাড়ত। প্রশ্ন হলো, এমন একটা দানবকে কে খুন করতে পারে? তার চেয়েও বড় প্রশ্ন হলো, কে তাকে খুন করতে চাইবে না? কিন্তু খুনি যত নিখুঁতভাবে কাজটা করুক না কেন, সে একটা বিশাল ভুল করে বসেছে। কারণ অন্ধকারে লুকিয়ে কেউ একজন তার এই নৃশংসতা নিজ চোখে দেখে ফেলেছিল। এই একমাত্র প্রত্যক্ষদর্শী হলো আলিশা, যে পেশায় একজন তুখোড় জার্নালিস্ট এবং নিউজ প্রেজেন্টার। অমর ফেলিক্সের জঘন্য স্ক্যামের কথা সে জানতে পেরেছিল নকুল নামের একজনের কাছ থেকে, যে আগে ফেলিক্সের হয়ে কাজ করত। কিন্তু মেয়েগুলোর পরিণতি দেখে সে নিজের বিবেককে আর চুপ রাখতে পারেনি। তাই নকুলের দেওয়া ইনফরমেশন পেয়ে আলিশা একেবারে আঠার মতন ফেলিক্সের পিছনে লেগে যায়। এরপর সব প্রমাণ জোগাড় করতে একদিন সে তার গোডাউনে গিয়ে উপস্থিত হয়। তার প্ল্যান ছিল ক্যামেরা দিয়ে সব রেকর্ড করে এই শয়তানের আসল চেহারা পুরো দুনিয়ার সামনে এক্সপোজ করে দেওয়া। কিন্তু রিয়ালিটি যে মাঝে মাঝে সিনেমার চেয়েও বেশি থ্রিলিং হয়, সেটা আলিশা সেদিন হাড়ে হাড়ে টের পেয়েছিল। কারণ স্ক্যামের প্রমাণ জোগাড় করতে গিয়ে সে উল্টো ফেলিক্সের জ্যান্ত পুড়ে মরা দৃশ্য নিজ ক্যামেরায় বন্দি করে ফেলে। চোখের সামনে জলজ্যান্ত একটা মানুষকে ছাই হতে দেখে আলিশা আক্ষরিক অর্থে ট্রমাটাইজ হয়ে যায়। ঠিক তখনই গোডাউনে এক বিশাল ব্লাস্ট হয়, যার ধাক্কায় আলিশা সানসেটের উপর থেকে সোজা নিচে ছিটকে পড়ে। কোনোরকম নিজের স্কুটিটা নিয়ে সে ওই মৃত্যুপুরী থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তার কপাল সেদিন আসলে খারাপই ছিল। মেন রাস্তায় ওঠার সাথে সাথেই একটা ট্রাক তাকে প্রচন্ড ধাক্কা মারে, আর এই হিট অ্যান্ড রান অ্যাক্সিডেন্টে আলিশার মাথা মারাত্মকভাবে জখম হয়। তাকে মুমূর্ষু অবস্থায় হসপিটালে ভর্তি করা হয়। আর এদিকে পুলিশ তো পুরোই দিশেহারা হয়ে পড়ে, কারণ তাদের হাতে এখন পড়ে আছে শুধুমাত্র কয়লা হয়ে যাওয়া লাশ আর একমাত্র চাক্ষুষ সাক্ষী, যে কিনা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঠিক এমনই একটা ক্রিটিক্যাল পয়েন্টে কেসের দায়িত্ব এসে পড়ে সিআইএ অ্যালেন জ্যাকবের ঘাড়ে। অ্যালেন বেশ স্মার্ট এবং ডেডিকেটেড একজন পুলিশ অফিসার। বেশ কয়েকদিন কোমায় থাকার পর আলিশা যখন চোখ খোলে, তখন অ্যালেন বুঝতে পারে এই মেয়েটার লাইফ এখন চরম রিস্কে আছে। খুনি খুব ভালো করেই জানে যে আলিশা তাকে দেখেছে, তাই যে কোনো মুহূর্তে সে আলিশাকে চিরতরে চুপ করিয়ে দিতে পারে। এই একটা ব্যাপার মাথায় রেখে অ্যালেন ডিওয়াইএসপিকে কনভিন্স করে আলিশাকে একটা টপ সিক্রেট সেফ হাউসে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। ডিওয়াইএসপি নিজের বিল্ডিং এরই একটা ফ্ল্যাটে আলিশাকে লুকিয়ে রাখার জন্য জায়গা দেয়, আর তার সুরক্ষার জন্য অ্যালেন নিজেও পাশের ফ্ল্যাটে শিফট করে। সাথে কনস্টেবল মার্সি নামের একজনকে সবসময় আলিশার পাহারায় রাখা হয়, যাতে বাইরের কোনো মাছিও ওই ফ্ল্যাটের ত্রিসীমানা ঘেঁষতে না পারে। কিন্তু মজার ব্যাপার হলো, এই সেফ হাউসেরই ঠিক এক ফ্লোরে আরেকটা ফ্ল্যাটে থাকতো ডক্টর সুদর্শন, হারান এবং তার দুই বোন। ডক্টর সুদর্শন আর ডিওয়াইএসপি আবার খুব ভালো বন্ধু, আর সেই সুবাদেই তারা একে অপরের বেশ পরিচিত। এই হারান ছেলেটা এমনিতেও খুব চুপচাপ, বাইরে সে মার্শাল আর্ট শেখায়, কিন্তু তার ভিতরে লুকিয়ে আছে এক অদ্ভুত ট্যালেন্ট। হারানের মা একজন তুখোড় পুলিশ স্কেচ আর্টিস্ট ছিলেন। এক অ্যাক্সিডেন্টে তিনি প্যারালাইজড হয়ে যান, কিন্তু মায়ের সেই অসম্ভব নিখুঁত স্কেচ করার ক্ষমতা হারান জন্মসূত্রে পেয়েছিল। সে মানুষের মুখের দিকে একবার তাকালেই তার কানের শেপ, চোখের চাহনি কিংবা থুতনির গঠন একেবারে কম্পিউটারের মতন স্ক্যান করে নিতে পারত। এদিকে আলিশা এখনো জানেই না যে পাশের ফ্ল্যাটের এই শান্তশিষ্ট ছেলেটাই তার চোখের সামনে দেখা সে ভয়ানক খুনিকে খুঁজে বের করতে সবচেয়ে বড় গেম চেঞ্জার হতে চলেছে। একদিন ডিওয়াইএসপির ফ্ল্যাটে বসে একটা স্কুটার চুরির ইনভেস্টিগেশন চলছিল। এখানে পুলিশের একজন অফিসিয়াল স্কেচ আর্টিস্ট একটা বাচ্চা ছেলের কথা শুনে চোরের ছবি আঁকার চেষ্টা করছিল। কিন্তু সমস্যা হলো, আর্টিস্ট যতই নিখুঁত হোক না কেন, বাচ্চাটা বারবার বলছিল যে ছবিটা মোটেই মিলছে না, যা দেখে সেখানে সবাই বেশ বিরক্ত হয়। ঠিক সেই মোমেন্টে এন্ট্রি নেয় আমাদের মাস্টার মাইন্ড হারান। সে ওই স্কেচটার দিকে শুধু এক নজরে তাকিয়ে বলে দেয় যে আর্টিস্ট পুরো ভুল ডিরেকশনে যাচ্ছে এবং এই কানের শেপ কোনো রকম মানুষের হতেই পারে না। হারানও বুঝতে পারে যে বাচ্চাটা আসলে নার্ভাস, তাই সে একদম বন্ধুর মতন তার সাথে কথা বলে আসল ডিটেলস বের করে আনে এবং নিমিষেই এমন একটা পারফেক্ট স্কেচ দাঁড় করায় যে সবাই জাস্ট হা হয়ে যায়। হারানের এই লেভেলের ট্যালেন্ট দেখে ডিওএসপি আর অ্যালেন জ্যাকব বুঝতে পারে যে
যে তাদের হাতে এখন এমন এক জাদুকর আছে যে আলিশার ব্রেনের ভিতর থেকে আসল খুনির চেহারাটা বের করে আনতে পারবে। তাই অ্যালেন আর বিন্দুমাত্র সময় না করে সেদিন রাতেই হারানের কাছে যায় এবং এই টপ সিক্রেট কেসটার কথা খুলে বলে তার কাছে হেল্প চায়। আর হারানও কেন যেন বিনা বাক্যে রাজি হয়ে পড়ে। পরের দিন সকালে হারান যখন আলিশার সামনে বসে পেন্সিল হাতে নেয় তখন রুমের ভিতরে থমথমে পরিবেশটা যেন রীতিমতো গায়ে কাটা দেওয়ার মতো ছিল। আলিশা খুব কনফিডেন্টলি খুনির চেহারা একটার পর একটা ডিটেলস দিচ্ছিল, তার চোখ কেমন, ভ্রু কেমন, চোয়ালের শেপ কেমন ইত্যাদি। আর হারানের পেন্সিলও ঠিক সেই অনুযায়ী কাগজের উপর ঝড় তুলছিল। কিন্তু আঁকার ঠিক মাঝামাঝি সময়ে হঠাৎ করেই হারানের পেন্সিল থেমে যায় এবং অ্যালেনের দিকে তাকিয়ে একদম শান্ত গলায় বলে যে আলিশা যা বলছে সম্পূর্ণটাই ভুল। অ্যালেন তো এই কথা শুনে রীতিমতো রেগে যায়, কারণ আলিশা একদম ক্রিস্টাল ক্লিয়ার ডিটেলস দিচ্ছিল, তাহলে ওর তো ভুল হওয়ার কোনো লজিক নেই। তখন হারান কাউকে কিচ্ছু না বলে তার আঁকা ওই অর্ধেক স্কেচটা অ্যালেনের দিকে ঘুরিয়ে ধরে। আর সেটা দেখেই অ্যালেনের চোখের মনি আক্ষরিক অর্থেই বড় বড় হয়ে যায়। অ্যালেন ওই স্কেচটার দিকে তাকিয়ে দেখে কাগজের উপরে ফুটে ওঠা ওই খুনির চেহারাটা হুবহু মিলে যাচ্ছে হারানের সাথে। আর এটাই ছিল এই স্টোরির ফার্স্ট মাইন্ড ব্লেন্ডিং টুইস্ট। তোমরা হয়তো ভাবছো যে আলিশাকে তাহলে হারানকে খুনি হিসেবে দেখেছিল, নাকি ব্যাপারটা অন্য কিছু যা পুরো গেমটাকে অন্য লেভেলে নিয়ে যাচ্ছে। আসলে এখানে কাজ করছিল মানুষের সাইকোলজির একটা অদ্ভুত ট্রিক, যাকে মেডিকেল ভাষায় বলা হয় সোর্স মনিটরিং এরর। এটা আমাদের ব্রেনের এক ধরনের মারাত্মক ভ্রম। অ্যাক্সিডেন্টের পর আলিশার ব্রেন সেই ভয়ঙ্কর রাতের আসল খুনির চেহারাটা পুরোপুরি ভুলে গেছে, আর এখন যখন তাকে জোর করে সেই চেহারা মনে করাতে বলা হচ্ছে তখন তার ব্রেন অটোমেটিকলি ভাবেই তার সামনে বসে থাকা মানুষ অর্থাৎ হারানের চেহারাকেই খুনির চেহারা হিসেবে প্রেজেন্ট করছে। হারান অ্যালানকে একদম লজিক দিয়ে বুঝিয়ে দেয় যে সে যদি আসল খুনি হতো তাহলে আলিশা তাকে প্রথম দেখাতেই চিনে ফেলতো এবং ভয়ে এসে চিৎকার করে উঠত। কিন্তু আলিশার এই কনফিউশন প্রমাণ করে যে তার মেমোরি এখনো মারাত্মকভাবে ম্যানিপুলেটেড। এখন এই পুরো বিষয়টা শোনার পর অ্যালেনের মাথায় যেন এক বিশাল বোমা ব্লাস্ট করে, কারণ সে বুঝতে পারছিল এই কেসটা যতটা সিম্পল মনে হচ্ছে এটা তার চেয়েও হাজার গুণের কমপ্লেক্স। তবে হারান হাল ছাড়ার পাত্র নয়। সে অ্যালানকে একটা সলিড আইডিয়া দেয়। আলিশার হারানো মেমোরি ফিরিয়ে আনতে হলে তাকে আবারও সেই ক্রাইম সিনে নিয়ে যেতে হবে, কারণ সাইকোলজি বলে মানুষ যখন আবারও সেই একই পরিবেশে ফিরে যায় তখন তার ব্রেনে ব্লকড হয়ে থাকা মেমোরিগুলো ট্রিগার করতে শুরু করে। এছাড়াও অনেক ভুলে যাওয়া ডিটেলস অটোমেটিকলি মনে পড়ে যায়। তো সেই প্ল্যান অনুযায়ী পরের দিন তারা আলিশাকে নিয়ে সেই পুড়ে যাওয়া ওয়্যার হাউসের সামনে গিয়ে দাঁড়ায়, যাতে সে ওই রাতের পুরো ঘটনাটা একদম শুরু থেকে রিকল করতে পারে। আলিশা তখন চোখ বন্ধ করে সেই ভয়াবহ মুহূর্তগুলো মনে করার চেষ্টা করে, কিন্তু এরপর সে সম্পূর্ণ ভিন্ন এক মানুষের চেহারা বর্ণনা করতে থাকে। আর এই নতুন চেহারাটা কার সেটা অ্যালেন তখনও কল্পনাও করতে পারেনি। ওয়্যার হাউসের সেই ক্রাইম সিনে দাঁড়িয়ে আলিশা এবার সম্পূর্ণ নতুন একটা চেহারার বর্ণনা শুরু করলে হারানো খুব নিখুঁত একটা স্কেচ দাঁড় করায়। এখন অ্যালেন এই স্কেচটা দেখে রীতিমতো লাফিয়ে ওঠে, কারণ তার মনে হচ্ছিল এবার হয়তো তারা আসল খুনিকে ধরে ফেলেছে। কিন্তু হারানের চেহারায় কোনো আনন্দ ছিল না, বরং তার চোখ মুখে খেলা করছিল একটা অদ্ভুত সন্দেহের ছায়া। সে যেন বুঝতে পারছিল এই গল্পের কোথাও একটা বিশাল বড় ঘাপলা রয়েছে, কেননা একটা মানুষ একই ঘটনার জন্য একবার এক একজনের চেহারা কিভাবে বর্ণনা করতে পারে, এটা কোনোভাবেই নর্মাল হতে পারে না। এখন এই রহস্যের জট খোলার আগে আমাদেরকে একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে, যেখানে লুকিয়ে আছে অমর ফিলিক্সের সেই জঘন্য স্ক্যামের অন্ধকার ইতিহাস। মাত্র 4 সপ্তাহ আগের কথা। আলিশা তখন নিজের লাইফ নিয়ে বেশ চিল করছিল। ঠিক তখনই তার কাছে আসে নকুল নামের ওই ইনফরমার। নকুল তাকে অমর ফ্লেক্সের সেই হিডেন ক্যামেরার স্ক্যামের কথা ডিটেলস বলে দেয়, কিভাবে সে ট্রায়াল রুমে ভিডিও করে মেয়েদের ব্ল্যাকমেল করত এবং মোটা অঙ্কের টাকা ঘষাতো। এই স্ক্যামের শিকার হয়ে অনেক মেয়ের লাইফ একেবারে ধ্বংস হয়ে গিয়েছিল, যা শুনে আলিশার ভেতরে জার্নালিস্ট সত্তাটা রীতিমতো ফুঁসে ওঠে। তাই সে নিজের চ্যানেলের বসের পারমিশন নিয়ে এই কেসের পার্সোনাল ইনভেস্টিগেশন শুরু করে দেয়। এরপর একদিন সব প্রমাণ জোগাড় করতে সে ওই গোডাউনে চলে আসে, কিন্তু কে জানতো যে সেখানে স্ক্যামের প্রমাণ খুঁজতে গিয়ে সে উল্টো একটা লাইভ মার্ডারের সাক্ষী হয়ে যাবে। এদিকে বর্তমান সময় ফিরে এলে দেখা যায় রাতের বেলায় ঘটে যাওয়া আরেকটা মাথা নষ্ট করা ঘটনা। আর এই ঘটনাটা পুরো কেসের মোড় এক ধাক্কায় ঘুরিয়ে দেয়। হারান একটা নেটওয়ার্ক জ্যামার ডিভাইসের সাথে একটা বেড়াল বেঁধে আলিশার রুমের দিকে পাঠিয়ে দেয়। আসলে সে হয়তো আলিশাকে টেস্ট করতে চাইছিল, বা তার
কোনো অন্য মোটিভ ছিল। এদিকে বিড়ালের আওয়াজে আলিশার ঘুম ভেঙে যায় এবং সে দরজার কাছে কারো অস্তিত্ব টের পেয়ে সোজা কনস্টেবল মার্সির পিস্তলটা বের করে তাক করে ধরে। ঠিক সেই মুহূর্তে সেখানে হারান, ডাক্তার সুদর্শন এবং অ্যালেন একসাথে হাজির হয়ে যায়। কিন্তু সবচেয়ে শকিং ব্যাপার হলো আলিশা তাদের কাউকেই চিনতে পারছে না। অ্যালেন নিজের পরিচয় দেওয়ার পর আলিশা যেন হঠাৎ করে তাকে চিনতে পারে। আর এই ছোট্ট ড্রিল বা দেরিটুকুতে ডক্টর সুদর্শনের তীক্ষ্ণ নজর এড়াতে পারেনি। তাই ডক্টর সুদর্শন সাথে সাথে বুঝে যায় যে আলিশার ব্রেনে কোনো একটা মারাত্মক সমস্যা হচ্ছে, যার ফলে সে আলিশাকে সুপারস্টার রজনীকান্তের একটা ছবি দেখিয়ে বলে, এটাকে বলো তো। বিশ্বাস করো আর না করো, আলিশা তাই চেনা মুখটাও হুট করে চিনতে পারে না। আর এটা দেখে উপস্থিত সবার রীতিমতো ঘাম ছুটে যায়। পরের দিন আলিশার মাথায় সিটি স্ক্যান করানোর পর ডক্টর সুদর্শন এমন একটা সত্য সামনে আনে যা পুরো ইনভেস্টিগেশনকে একদম জিরোতে নামিয়ে দেয়। আসলে অ্যাক্সিডেন্টের কারণে আলিশার মস্তিষ্কের কিছু নার্ভ মারাত্মকভাবে ড্যামেজ হয়ে গেছে এবং সে এখন ফেস ব্লাইন্ডনেস নামের একটা রেয়ার রোগে আক্রান্ত। এর মানে হলো আলিশা কোনো মানুষেরই মুখ মনে রাখতে পারছে না। সে এতক্ষণ ধরে যাদের স্কেচ আঁকিয়েছে সেটা পুরোপুরি তার ব্রেনের একটা ইলিউশন বা কল্পনা ছিল। এখন এই মেডিকেল টুইস্টটা শোনার পর অ্যালেনের পার নিচ থেকে যেন মাটি সরে যায়, কারণ তার তুরুপের তাস আলিশা এখন পুরো কেসের সবচেয়ে দুর্বল লিঙ্ক হয়ে দাঁড়িয়েছে। কিন্তু অ্যালেন তো আর যেমন তেমন অফিসার নয়। তার মাথায় সাথে সাথে আর একটা সন্দেহ উকি দিতে শুরু করে। আলিশার প্রথম যে স্কেচটা এঁকেছিল সেটা মিলে গিয়েছিল হারানের সাথে। এখন এটা কি কোনো সাইকোলজিক্যাল ইরোড ছিল, নাকি এর পিছনেও লুকিয়ে আছে অন্য কোনো মাস্টার প্ল্যান? অ্যালেনের মনে হতে থাকে হারান হয়তো এই কেসের কোনো সাধারণ সাহায্যকারী নয়, বরং সে নিজেই কোনো না কোনোভাবে এই ঘটনার সাথে গভীরভাবে জড়িত। তবে সেই টুইস্টে যাওয়ার আগে এক্সপ্লেইনটা এনজয় করলে লাইক দিতে কিন্তু মোটেও ভুলে যেও না। যাই হোক, ফেস ব্লাইন্ডনেসের ব্যাপারটা সামনে আসার পর অ্যালেনের মাইন্ডসেট পুরোপুরি চেঞ্জ হয়ে যায় এবং তার ফোকাস গিয়ে পড়ে হারানের উপর। সে তার পার্টনার সুপ্রিয়াকে কল করে হারানের ব্যাকগ্রাউন্ড চেক করতে বলে, কারণ তার স্ট্রং গার্ড ফিলিংস হচ্ছে যে এই শান্ত ছেলেটার ভিতরে কোনো একটা বড় ডার্ক সিক্রেট লুকিয়ে আছে। এরপর অ্যালেন সরাসরি হারানের কাছে গিয়ে তাকে প্রেশারাইজ করার চেষ্টা করে এবং তার চোখের দিকে তাকিয়ে রিয়াকশন পড়ার ট্রাই করতে থাকে। কিন্তু হারানের ফেসে কোনো এক্সপ্রেশনই ছিল না। ঠিক এমন একটা টেন্স মোমেন্টে পুলিশ স্টেশনের একটা লোক এসে হাজির হয়, যার নাম আমির আলী। আর এই আমির আলী সবার সামনে কনফেস করে যে সেই অমর ফ্লেক্সকে পুড়িয়ে মেরেছে। এই কনফেশন শুনে অ্যালেন জাস্ট ফ্রিজ হয়ে যায়, আর হারান একটা হালকা স্মাইল দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। আর এইটা দেখে এমন মনে হচ্ছিল যে পুরো গেমটাই হয়তো হারানের মুঠোতে ছিল। আসলে এই আমির আলী হলো অমর ফ্লিক্সের স্ক্যামের আরেক শিকার সকিনার বাবা, যে কিনা হারানকে বাঁচানোর জন্য নিজের ইচ্ছায় এই খুনের দায় নিজ কাঁধে নিয়েছে। পুলিশ যখন আমির আলীকে অ্যারেস্ট করে তখন অ্যালেন বুঝতে পারে যে তার সাজানো দাবার বোর্ডটা উল্টে গেছে এবং এই হারান ছেলেটা তার কল্পনার চেয়েও অনেক বেশি ডেঞ্জারাস। এখন তোমাদের নিশ্চয়ই মনে প্রশ্ন জাগছে যে হারান কেন এই কেসের সাথে জড়ালো এবং আসলে অমর ফ্লেক্সকে কে মেরেছিল। আর এইখানে মুভির সবচেয়ে বড় এবং ইমোশনাল টুইস্টটা রিভিল হয়, কারণ অমর ফ্লেক্সের গোডাউনে আগুন ধরিয়ে দেওয়া সেই আসল খুনিটা আর কেউই নয়, আমাদের এই চুপচাপ হারান নিজেই। অমর ফ্লেক্সের ব্ল্যাকমেল লিস্টে শুধু অচেনা মেয়েরাই ছিল না, সেখানে হারানে সৎ বোন নির্যাও ভিকটিম হয়েছিল, যার ফলে হাসি খুশি মেয়েটা মারাত্মক ডিপ্রেশনে চলে যায় এবং নিজেকে সবার কাছ থেকে গুটিয়ে নেয়। হারান দিনের পর দিন চেষ্টা করে ইমোশনাল সাপোর্ট দিয়ে তার বোনকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনে। কিন্তু যখন সকিনার ভাই আনসার আলী এসে জানায় যে অমর ফ্লেক্স আবারও তাদের ব্ল্যাকমেল করছে, তখন হারানের ব্রেন শর্ট সার্কিট হয়ে যায়। সে বুঝতে পারে যে আইন হাতে তুলে না নিলে এই শয়তান কোনো না কোনো ভাবে বেঁচে যাবে এবং আবারও কোনো মেয়ের জীবন ধ্বংস করবে। তাই সে সোজা গোডাউনে গিয়ে ওই দানবটাকে জ্যান্ত জ্বালিয়ে দেয়। আসলে হারান কোনো সাইকোপ্যাথ কিলার ছিল না, সে মূলত একজন প্রজেক্টর যে তার ফ্যামিলি আর অসহায় মেয়েদের বাঁচাতে নিজের হাতে আইন তুলে নিতে বাধ্য হয়েছিল। মুভির এই পয়েন্টে এসে দর্শকের মাইন্ডে হারানের জন্য একটা অন্যরকম রেসপেক্ট তৈরি হয়, কারণ সে যা করছে সেটা হয়তো আইনের চোখে অপরাধ, কিন্তু জাস্টিসের জায়গা থেকে একদম পারফেক্ট। কিন্তু আসল স্টোরি টুইস্ট তো এখনো অনেক বাকি, কারণ অ্যালেন জ্যাকব আসলে কোনো সৎ পুলিশ অফিসার নয় এবং অমর ফেলিক্সের খুনিকে সেটা নিয়েও তার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। অ্যালেন এত সব
নাটক করছিল শুধুমাত্র অমর ফ্লেক্সের কাছে থাকা একটা হিডেন হার্ড ড্রাইভের জন্য, যেটা পুলিশ ফ্লেক্সের বেল্টের ভিতর থেকে উদ্ধার করেছিল। এখানে হারান যখন অ্যালেনের এই কেসের আসল মোটিভটা ধরতে পারে, তখন সে বুঝতে পারে যে এই হার্ড ড্রাইভের ভিতরে এমন কোনো ডার্ক সিক্রেট আছে যেটা অ্যালেনকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে। হারান তাই কোনো টাইম ওয়েস্ট না করে নকুলকে দিয়ে সে হার্ড ড্রাইভটা ক্র্যাক করায়। আর তোমরা তো আগেই জেনেছো যে নকুল নিজে ওই ড্রাইভের এনক্রিপশন পাসওয়ার্ডটা সেট করেছিল, তাই মাত্র 3 মিনিটে সে পুরো ডাটা ডিক্রিপ্ট করে ফেলে। এদিকে হার্ড ড্রাইভের সিক্রেট নিয়ে হারান আর আলিশা যখন ডিওএসপি ডিনেসের সাথে দেখা করতে বের হয়, ঠিক তখনই শুরু হয় হারান আর অ্যালেনের মাঝে একটা ডেডলি ক্যাট অ্যান্ড মাউস গেম। রাতের ফাঁকা রাস্তায় অ্যালেন তাদের গাড়িকে ধাওয়া করে এবং প্রচন্ড স্পিডে ধাক্কা মারতে থাকে, যেন যে কোনো মূল্যেই সে আজ ওই ড্রাইভটা ছিনিয়ে নেবে। এই হাই ভোল্টেজ কার চেজিং সিনটা এতটাই ইন্টেন্স ছিল যে মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে একটা বড়সড় অ্যাক্সিডেন্ট হতে চলেছে। এভাবে রাতের এই হাই স্পিড চেজিং শেষে অ্যালেনের গাড়ি ছিটকে একটা ব্রিজের উপর থেকে নিচে পড়ে যায় এবং বিশাল একটা ক্র্যাশ হয়। এরপর হারান আলিশাকে গাড়িতে সেফলি বসিয়ে রেখে নিচে নেমে দেখে যে অ্যালেন বেঁচে আছে না মারা গেছে, কিন্তু এটা যে অ্যালেনের পাতা একটা ট্র্যাপ ছিল সেটা হারান ঘুণাক্ষরেও বুঝতে পারেনি। হারান গাড়ির কাছে যাওয়া মাত্রই অ্যালেন ভেতর থেকে তাকে লক্ষ্য করে গুলি চালায়, আর হারান মাটিতে লুটিয়ে পড়লে অ্যালেন তার জ্যাকেটটা খুলে নিজের গায়ে জড়িয়ে নেয়। এরপর অ্যালেন ওই জ্যাকেটটা পরে উপরে উঠে আসে এবং সোজা ডিওএসপির কাছে যায়। এছাড়াও সে আলিশার চোখের সামনে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেস থেকে ডিওএসপিকে নির্মমভাবে মেরে ফেলে। যেহেতু আলিশার ফেস ব্লাইন্ডনেস আছে, তাই সে শুধু হারানের জ্যাকেট দেখে ব্রেনে সিগন্যাল পায় যে হারানের ডিওএসপিকে খুন করেছে। আর এভাবেই অ্যালেন এক ঢিলে 2 পাখি মারে। সে শুধু হার্ড ড্রাইভের রাস্তা ক্লিয়ারই করলো না, বরং পুরো খুনের দায় এমনভাবে হারানের গায়ে চাপিয়ে দিল যে খোদ আলিশাই এখন হারানের বিরুদ্ধে সবচেয়ে বড় চাক্ষুষ সাক্ষী হয়ে থাকলো। অ্যালেনের এই সাইকোলজিক্যাল ম্যানিপুলেশন পুরো সিচুয়েশনটাকে একটা লুপ হলে ফেলে দেয়, আর এখান থেকেই হারান একই সাথে এখন একজন ভিকটিম এবং পুলিশের খাতায় মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। তোমরা হয়তো এতক্ষণ অ্যালেনকে একজন পুলিশ অফিসার বা বড়জোর একজন ক্রিমিনাল মাস্টারমাইন্ড ভেবে এসেছিলে, তাই না? কিন্তু এবার তার আসল আইডেন্টিটি শুনলে তোমাদের রীতিমতো মাথা ঘুরে যাবে, কারণ সে আইনের রক্ষক হয়ে ভক্ষক হওয়ার রূপ নিয়েছিল। 2017 সালে সুপ্রিম কোর্ট একটি স্পেশাল রুল পাশ করেছিল, যাকে বলা হয় সাক্ষী সুরক্ষা প্রোগ্রাম বা উইটনেস প্রোটেকশন প্রোগ্রাম। এর কাজ হলো কোনো ভয়ঙ্কর ক্রাইমের সাক্ষীদের নতুন নাম, নতুন আইডেন্টিটি আর নতুন ঠিকানা দিয়ে সম্পূর্ণ নতুন একটা জীবন দেওয়া হয়, যাতে করে ক্রিমিনালরা তাদের টিকিটাও ছুঁতে পারে না। অ্যালেন জ্যাকব ছিল এই উইটনেস প্রোগ্রামেরই একজন টপ লেভেল অফিসার, যে কিনা এই পবিত্র দায়িত্বটাকে নিজ স্বার্থে ইউজ করে এই জঘন্য খেলা শুরু করেছিল। সে টাকার বিনিময়ে এই গোপন সাক্ষীদের আইডেন্টিটি আন্ডারওয়ার্ল্ড ক্রিমিনালদের কাছে বিক্রি করে দিত, আর তার এই ব্ল্যাক মার্কেটের ডিলগুলো সামলাতো তার পার্টনার সুপ্রিয়া। অ্যালেনের এই ডার্ক স্ক্যামের কারণে চরম বিপদে পড়ে যায় চিত্রামাল নামের একজন নিরীহ মহিলা। চিত্রামালের স্বামীকে বেঙ্গালুরের এক কুখ্যাত মদ ব্যবসায়ী চিন্নাপ্পা খুব নির্মমভাবে খুন করেছিল, আর চিত্রামাল নিজের চোখে সে মারা দেখেছিল। এখন পুলিশ তাকে বাঁচানোর জন্য আই উইটনেস প্রোগ্রাম দিয়ে নতুন আইডেন্টিটি দেয়, কিন্তু আমাদের এই করাপ্টেড অ্যালেন সে আইডেন্টিটি মোটা অঙ্কের টাকায় চিন্নাপ্পার কাছেই সেল করে ফেলে। যদিও চিন্নাপ্পার পাঠানো খুনিদের হাত থেকে চিত্রামাল সে যাত্রায় লাকিলি বেঁচে যায়, কিন্তু এই ঘটনার জেরে অ্যালেনকে তার উইটনেস প্রোগ্রাম অফিসার থেকে লাথি দিয়ে বের করে দেওয়া হয়। এখন প্রবলেম হলো চিত্রামালকে সিবিআই ট্রায়ালে সাক্ষী দেওয়ার জন্য ন্যাশনাল ফ্লাইটে করে বেঙ্গালুরু নিয়ে যাওয়া হচ্ছে, আর সে যদি একবার কোর্টে মুখ খোলে তাহলে চিন্নাপ্পার সাথে সাথে অ্যালেনের লাইফ টাইম জেল কনফার্ম। তাই নিজে বাঁচার জন্য অ্যালেন এবং চিত্রামালকে ওই সিবিআই ট্রায়ালে পৌঁছানোর আগে চিরতরে শেষ করে দেওয়ার একটা ভয়ানক মাস্টার প্ল্যান সাজানো হয়। আসলে সে খুব ভালো করে জানে যে সিকিউরিটি পার করে প্লেনের ভিতরে কাউকে মারা সাধারণ ব্যাপার নয়, তাই সে অমর ফ্লেক্সকে হায়ার করেছিল 2জন স্পেশাল মানুষকে ব্ল্যাকমেল করার জন্য। এদের একজন ছিল সুকিনার ভাই আনসার আলী, যে এয়ারপোর্টের গ্রাউন্ড স্টাফ, আর অন্য চোর হলো সুদেবান, যে কিনা বিমানের ট্রাফিক কন্ট্রোলার বা এটিসি অপারেটর।
অ্যালেনের প্ল্যান ছিল এদের ফ্যামিলির দুর্বলতার সুযোগ নিয়ে পুরো বিমানটাকে ক্র্যাশ করিয়ে দেওয়া, যাতে চিত্রামালও মরে যায় আর তার সাথে নিজের সব ক্রাইমের প্রমাণও একসাথে জ্বলে ছাই হয়ে যায়। কিন্তু অমর ফেলিক্স অতিরিক্ত লোভ করতে গিয়ে সকিনাকে শুধু ভিডিও দিয়ে নেয়, বরং তার কাছে 25 লাখ টাকা চেয়ে তাকে ব্ল্যাকমেল করা শুরু করে। আর ঠিক তখনই সকিনার ভাই গিয়ে হারানের কাছে সাহায্য চায় এই বিষয়ের উপরে, যার ফলে হারান এন্ট্রি নিয়ে অমরকে পুড়িয়ে মারে এবং অ্যালেনের পুরো মাস্টার প্ল্যান একদম ভেস্তে যায়। ফলে নিজের প্ল্যান ফ্লপ হওয়ার আগে অ্যালেন রাগে অন্ধ হয়ে যায় এবং সোজা হারানের বাড়িতে গিয়ে তার দুই বোন দেবিকা আর নির্জাকে গান পয়েন্টে জিম্মি করে বসে। অ্যালেন খুব অ্যাটিটিউড দেখিয়ে হারানের বোনদের ভয় দেখাচ্ছিল। সে ভেবেছিল হারান তো জাস্ট একটা সাধারণ মার্শাল আর্ট ট্রেনার, তাকে তো সে এক তুড়িতে উড়িয়ে দেবে। কিন্তু ঠিক তখনই অ্যালেনের ফোনে সুপ্রিয়ার একটা কল আসে, আর সেই ফোনে হারানের আসল ব্যাকগ্রাউন্ড শুনে তো অ্যালানের পুরো ফেটে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। সুপ্রিয়া তাকে জানায় যে হারান কোনো পাতি লেভেলের ট্রেনার নয়, সে মূলত ইন্ডিয়ান স্পেশাল ফোর্সের একজন দুর্ধর্ষ স্কাই মার্শাল এবং প্রাক্তন এনএসজি কমান্ডার। 1999 সালে সে বিখ্যাত ইন্ডিয়ান প্লেন হাইজ্যাকের পর সরকার এই স্কাই মার্শালের ফোর্স তৈরি করেছিল, যাদের কাজ হলো সাধারণ যাত্রীদের বেশে প্লেনে বসা হাইজ্যাকার বা জঙ্গিদের হাত থেকে প্লেনটাকে প্রোটেক্ট করা। এছাড়াও স্কাই মার্শালদের আইডেন্টিটি এতটাই টপ সিক্রেট রাখা হয় যে সাধারণ পুলিশ তো দূরের কথা, বড় বড় ইনভেস্টিগেটররাও তাদের ডিটেলস সহজে বের করতে পারে না। হারান হলো ফেস টু ফেস কম্বাট বা হাতাহাতি লড়াই একজন মারাত্মক কিলার মেশিন, আর তার কাছে দেশের যে কোনো এয়ারপোর্ট বা ফ্লাইটের যে কোনো সময়ের অ্যাক্সেস পাওয়ার আছে। এই সব ইনফরমেশন শুনে তো অ্যালন পুরোই থ মেরে যায়, কারণ সে বুঝতে পারে যে সে এমন এক ঘুমন্ত সিংহের লেজে পা দিয়েছে যে কিনা চাইলেই একাই তাদের পুরো সিন্ডিকেটকে মাটির সাথে মিশিয়ে দিতে পারে। এদিকে হারান ততক্ষণে জানতে পেরে গেছে যে চিত্রামালকে মারার জন্য অ্যালেনের লোকেরা ফ্লাইটে উঠছে, তাই সে আর এক সেকেন্ড ওয়েট না করে সোজা এয়ারপোর্টে চলে আসে এবং ওই সেম ফ্লাইটে চড়ে বসে। এখন পুরো গেমের ডাইনামিক্সই চেঞ্জ হয়ে যায়। একদিকে আছে অ্যালেনের পাতা ডেড ট্র্যাপ, আর অন্যদিকে প্লেনের ভিতরে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে খোদ স্কাই মার্শাল হারান। এখানে হারান যখন প্যাসেঞ্জার সেজে বিমানের সিটে বসে তখন তার বাজ পাখির মতো চোখ চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল, কারণ সে জানতো এই ফ্লাইটের ভিতরে কোথাও না কোথাও চিত্রামালের খুনি লুকিয়ে আছে। গ্রাউন্ড থেকে তাকে কন্টিনিউয়াসলি সাপোর্ট দিচ্ছিল নকুল আর আলিশা, যাদের সাথে হারানের একটি স্পেশাল ইয়ারপিসের মাধ্যমে সবসময় কানেক্ট ছিল। হারান সাথে সাথে ফ্লাইটের সব প্যাসেঞ্জারের ডিটেলস নকুলের কাছে পাঠিয়ে দেয় এবং আলিশাকে বলে এদের ছবি দেখে আসল খুনিকে ডিটেক্ট করতে। কিন্তু আলিশার ওই ফেস ব্লাইন্ড অসুখের কারণে সে একটা ছবি দেখতে প্রায় 4-5 মিনিট করে লাগিয়ে দিচ্ছিল। আর এই বিষয়টা ডু অর ডাই সিচুয়েশনে আক্ষরিক অর্থে সুইসাইডাল ছিল। সময় ফুরিয়ে যাচ্ছে বুঝতে পেরে হারান একটা দারুণ ট্রিক খাটায় এবং ক্রুদের সাহায্যে সিকিউরিটিদের দোহাই দিয়ে চিত্রামালকে সাধারণ সিট থেকে বিজনেস ক্লাস কেবিনে একদম আইসোলেটেড করে ফেলে। এদিকে গ্রাউন্ডে বসে অ্যালেন কিন্তু হাত গুটিয়ে বসেছিল না, সে তার বাজার শেষ রাস্তাটা ক্লিয়ার করতে সোজা হসপিটালে গিয়ে হারানের বোন দেবিকাকে জিম্মি করে নেয়। সে দীপিকাকে ওই ব্ল্যাকমেলিং এর ভিডিও দেখিয়ে ভয় দেখায় এবং নিজে পুরো মুখে ব্যান্ডেজ মুড়িয়ে একটা অদ্ভুত সাইকোপ্যাথের রূপ ধারণ করে। যেহেতু দেবিকা পেশায় একজন ডক্টর ছিল, তাই অ্যালেন তাকে বাধ্য করে ফেস সার্জারির নাটক সাজিয়ে বাইরে কড়া পুলিশি চেকপোস্টগুলো খুব সহজে পার করিয়ে দিতে। তবে এইদিকে ঠিক এই সময় আলিশার ব্রেনে একটা পুরাতন মেমোরি ফ্ল্যাশ করে এবং সে হারানকে জানিয়ে দেয় যে সেদিন রাতে দেখা খুনির গালে একটা স্পষ্ট কাটা বা পোড়া দাগ ছিল। এই ইনফরমেশনটা পাওয়া মাত্রই হারান বিমানের প্রত্যেকটা মানুষকে স্ক্যান করতে শুরু করে, কিন্তু চরম হতাশার বিষয় হলো পুরো ফ্লাইটের কোনো প্যাসেঞ্জারের গালে এমন কোনো দাগ ছিল না। পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে যায় যখন কন্ট্রোল রুম থেকে হারানের কাছে একটা মাথা নষ্ট করা ইনফরমেশন আসে। তারা জানায় যে এই ফ্ল্যাটে চিত্রামাল একা নয়, বরং একই সাথে আরো 6টা সিট বুক করা হয়েছে। এই সবগুলো করা হয়েছে ফেক আইডেন্টিটি দিয়ে। এটা শুনে হারান সাথে সাথে ক্যালকুলেশন মিলিয়ে বুঝতে পারে এরা সবাই আসলে উইটনেস প্রোটেকশন প্রোগ্রামের সাক্ষী, যাদের আইডেন্টিটি অ্যালেন টাকার বিনিময়ে আন্ডারওয়ার্ল্ডের কাছে বিক্রি করে দিয়েছিল।
অ্যালেনের টার্গেট শুধুমাত্র চিত্রামালকে মারা নয়, বরং এই 7 জন সাক্ষীকে একই সাথে শেষ করে দিয়ে নিজের বিরুদ্ধে থাকা সকল এভিডেন্স চিরতরে গায়েব করে দেওয়া। কিন্তু মাঝ আকাশের একটা কমার্শিয়াল ফ্লাইটে এতগুলো মানুষকে সে কিভাবে মারবে, এই চিন্তা করতেই হারানের মাথায় সুদেবের কথা স্ট্রাইক করে, যে কিনা একজন এটিসি অপারেটর ছিল। অ্যালেন আসলে সুদেবকে তার মেয়ের ভিডিও দিয়ে ব্ল্যাকমেল করে আর এমনই এক মাস্টার প্ল্যান সাজিয়ে ফেলে যা শুনলে কারো গায়ের লোম খাড়া হয়ে যাবে। তার প্ল্যান অনুসারে সুদেবের কাজ ছিল একই টাইমে একই রানওয়েতে দুটো আলাদা বিমানকে টেক অফ করার পারমিশন দেওয়া, যাতে মাঝ আকাশে দুটো বিমানের মধ্যে একটা ভয়ানক সংঘর্ষ হয়। এবং এই প্ল্যান সাকসেসফুল হলে বিমানের সবাই তো মারা যাবেই, সাথে অ্যালেনের সব ক্রাইমও প্লেনের সাথে ক্র্যাশ করে আগুনে পুড়ে ছাই হবে। আর এদিকে সুদেব নিজের পরিবারের সম্মান রক্ষা করার জন্য এই জঘন্য কাজ শুরু করে দেয়। এই সব কিছু দেখে হারান বুঝতে পারে যে নিচে ফোন করে সুদেবকে আটকানোর মতন সময় তাদের হাতে একদমই নেই। তাই আর কোনো উপায় না দেখে হারান নিজের কমান্ডো ইনস্টিংক্ট কাজে লাগিয়ে ডিরেক্ট বিমানের ট্রান্সপোর্ট লাইনটাই কেটে দেয়, যার ফলে সুদেব তার ফ্লাইটের উপর থেকে সব ডিজিটাল ডিটেলস এক মুহূর্তের জন্য হারিয়ে ফেলে। ওদিকে ট্রান্সপন্ডার অফ হয়ে যাওয়ায় তাদের বিমানটা অন্য একটা রানওয়েতে সেফলি ল্যান্ড করে ক্রাশ হওয়া থেকে বেঁচে যায়। আর ঠিক তখনই গ্রাউন্ড স্কাই মার্শালরা এটিসি টাওয়ারে ঢুকে সুদেবকেও অ্যারেস্ট করে ফেলে। এই ঘটনার পর বেশ কয়েক সপ্তাহ কেটে যায়। অ্যালেন ভেবেছিল সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে অর্জুন প্রসাদ নামের একটা নতুন আইডেন্টিটি নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাবে, কিন্তু সে যখন তার নতুন ফ্লাইটে গিয়ে ওঠে তখন দেখা যায় যমদূত হারান আগে থেকে সেই বিমানে তার জন্য একেবারে ওত পেতে বসে আছে। এরপর ফ্লাইটের ভিতরে অ্যালেনের 2 ভাড়াটে ক্রু আর অ্যালেনের সাথে হারানের যে লেভেলের ফাইট হয় সেটা আক্ষরিক অর্থেই দেখার মতো ছিল। অনেকক্ষণ হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হারান শেষ পর্যন্ত অ্যালেনকে গুলি করে মেরে ফেলে এবং এই জঘন্য ক্রাইম সিন্ডিকেটেরও চিরতরে পতন হয়। আর ঠিক এই মুহূর্ত দিয়েই এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয়।